গত ৫ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে আঁতকে উঠবেন। মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতার সিংহাসনে তারেক রহমান বসে নেই, আমরা কেবল তার একটি মুখোশ দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাচ্ছেন, কিন্তু পর্দার অন্তরালে আসল সুতো নাড়াচ্ছেন কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন ডিসি সম্মেলনে দাঁড়িয়ে গর্বের সাথে বলেন, সামরিক ও অসামরিক শক্তির মিলনে এক অসাধারণ নির্বাচন হয়েছে, কৃতিত্ব নিয়ে নেন পুরো সরকার গঠনের, তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্নই জাগে, বিএনপি সরকারকে আসলেই স্বাধীন নাকি দেশ চালাচ্ছে আসলে সেনা সদর দপ্তর? আজ আমরা উন্মোচন করব সেই গোপন সমীকরণ, যেখানে ওয়াকারের এক একটি আদেশকে নীরবে পালন করছে তারেক রহমান। কেন নির্বাচনের ৩ মাস পেরিয়ে গেল সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না? কেন ডিসি সম্মেলনে সেনাপ্রধানকে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি প্রভাবশালী মনে হলো? পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, একটি দেশের সিভিল প্রশাসন বা আমলাতন্ত্র হলো সেই দেশের মেরুদণ্ড, অথচ ৫ মের ডিসি সম্মেলনে সেনাপ্রধান যে বার্তা দিলেন তা রীতিমতো নজিরবিহীন। তিনি ডিসিদের সরাসরি জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী এখন থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্থায়ীভাবে মাঠে থাকবে। এখন প্রশ্ন হলো, কেন নির্বাচনের পর তো সেনাবাহিনীর কাজ ছিল ব্যারাকে ফিরে যাওয়া, কিন্তু জেনারেল ওয়াকার স্পষ্ট করে দিয়েছেন যখন ডিসিরা সহায়তা চাইবেন সেনাবাহিনী মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এটি কি সিভিল প্রশাসনকে সহায়তা করা নাকি তাদের উপর একটি অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখা? দেশের সিনিয়র সাংবাদিকরা জানাচ্ছেন, বাংলাদেশের মাঠ প্রশাসন বা ডিসিরা এখন মানসিকভাবে এক ধরনের চাপের মুখে আছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জেলা প্রশাসক জানিয়েছেন তারা মূলত সামরিক কমান্ডের অধীনে কাজ করছেন, অর্থাৎ জেলা লেভেলে ডিসিরা এখন আর স্বয়ংসম্পূর্ণ নন। তাদের প্রতিটি বড় সিদ্ধান্তের আগে স্থানীয় সামরিক কর্মকর্তাদের সবুজ সংকেত নিতে হয়। যদি এটি বাস্তব হয়, তাহলে আমরা কি গণতন্ত্রের ছদ্মবেশে এক ভয়াবহ সেনা শাসনের দিকে এগোচ্ছি না? দর্শক, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে আমাদের একটু গভীরে তাকাতে হবে। ৫ আগস্ট ২০২৪-এর পট পরিবর্তনের পর থেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যখন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, অনেকেই ভেবেছিলেন সেনাবাহিনী এবার আড়ালে চলে যাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম ডিসি সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন তা কি লক্ষ্য করেছেন? তিনি বলেছেন, জাতীয় স্বার্থে ডিসিদের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার মুখে কেন এমন সুর? তবে কি এটি কোনো গোপন সমঝোতার অংশ, যেখানে তারেক রহমান সামনে থেকে শাসন করবেন কিন্তু পেছনের মূল নকশা বা স্ক্রিপ্ট তৈরি করবে ক্যান্টনমেন্ট? সাধারণ মানুষের মধ্যে এখন একটি কথাই চালু হয়ে গেছে, ওয়াকারের আদেশেই এখন তারেকের জন্য শিরোধার্য। এই যে সেনাবাহিনীর জন্য এখন পুলিশের মতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে বসে আছে, তা কার স্বার্থে? সরকারকে সুরক্ষা দিতে নাকি সরকারকে নিয়ন্ত্রণ করতে? পাকিস্তান মডেলে যেমন একজন প্রধানমন্ত্রী কেবল স্ট্যাম্প হিসাবে কাজ করেন, বাংলাদেশেও কি সেই একই খেলা শুরু হয়ে গেল? এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে বলতে পারেন সেনাবাহিনী তো কেবল শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে, কিন্তু দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলাদেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আধাসামরিক ও নিরাপত্তা সংস্থার শীর্ষ পদে এখন কারা বসে আছেন? আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, এমনকি সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর মেজর জেনারেলরা। পুলিশের সবচেয়ে এলিট ফোর্স র্যাবের নিয়ন্ত্রণে এখন কার্যকরভাবে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধান নিজেই স্বীকার করেছেন যে সামরিক ও বেসামরিক শক্তির এই অভূতপূর্ব মিলনেই নাকি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্ভব হয়েছে। অর্থাৎ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবকিছুর চাবিকাঠি এখন একজনের মুঠোয়। যখন ক্ষমতার সব কলকাঠি সেনা সদর দপ্তরে থাকেন, তখন প্রধানমন্ত্রী কেবল একটি প্রতীকী নাম ছাড়া আর কিছুই হতে পারেন না। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন তারেক রহমান আসলে এক ধরনের নীরব সেনাশাসন ও ফ্রন্টম্যান হিসাবে ব্যবহৃত হচ্ছেন। সেনাপ্রধান বারবার বলছেন তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, কিন্তু ইতিহাস বলে যখনই সিভিল প্রশাসনে সামরিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত হয়, তখনই ক্ষমতার কেন্দ্রবিন্দু পাল্টে যায়। কিন্তু আজ বাংলাদেশ যে রাস্তায় হাঁটছে তার শেষ কোথায়? গণতন্ত্রের জন্য আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছি, নিজেদের ভোটের অধিকার রক্ষা করতে চেয়েছি। এত কিছুর পরেও যদি দেশে গণতান্ত্রিক শাসন না আসে, তবে তা জনগণের জন্য অত্যন্ত কষ্টের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসিদের অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য, কিন্তু যে গণতন্ত্র মাঠ প্রশাসন সামরিক কমান্ডের উপর নির্ভরশীল, তাকে কি আসলে গণতন্ত্র বলা যায়? তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় যে জুন মাসের ৬ তারিখ থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠবে? এই জুন মাস পর্যন্ত অপেক্ষা করার রহস্য কি? আসলে সিভিল প্রশাসনকে এতটাই পঙ্গু করে দেওয়া হয়েছে যে তারা এখন সামরিক ছায়া ছাড়া একা চলার শক্তি হারিয়ে ফেলেছে। এই নির্ভরশীলতা তৈরি করা কি দীর্ঘমেয়াদী সেনা সাধন জারি রাখারই একটি কৌশল নয়? নীরব সেনাশাসন শব্দটির চেয়ে ভালো কোনো শব্দ কি আর বর্তমান পরিস্থিতির জন্য প্রযোজ্য হতে পারে? প্রিয় দর্শক, পুরো পরিস্থিতির বিশ্লেষণ করলে দেখা যায় সিভিল প্রশাসন
এখন আর সিভিল নেই, এটি এখন সেনা সদর দপ্তরের একটি বর্ধিত অংশ মাত্র। তারেক রহমান সরকার চালাচ্ছেন নাকি কেবল ওয়াকারের আদেশ বাস্তবায়ন করছেন, সেই বিতর্ক এখন আর কোনো ছোট গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রিয় দর্শক, নীরব সেনা শাসনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো রাস্তায় টহল দেওয়া নয়, বরং এটি হলো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া অদৃশ্য গোয়েন্দা নজরদারি। রাজনৈতিক বিশ্লেষকরা লক্ষ্য করছেন যে বর্তমানে সিভিল প্রশাসনের যে কোনো গুরুত্বপূর্ণ বদলি, পদোন্নতি কিংবা নীতি নির্ধারণী ফাইলে সই হওয়ার আগে একটি বিশেষ বাহিনীর ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। সাধারণত গণতান্ত্রিক সরকারে গোয়েন্দা সংস্থাগুলো প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডিসি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবাই এক ধরনের অস্বস্তিতে থাকেন। কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও এখন ডিসিদের চেয়ে স্থানীয় গ্যারিসন বা ক্যান্টনমেন্টের সম্মতির উপর বেশি নির্ভর করতে হচ্ছে। যদি তারেক রহমানের সরকার আসলেই স্বাধীন হতো, তবে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের কেন একজন সামরিক অফিসারের ইশারার জন্য অপেক্ষা করতে হবে? এই যে চেইন অফ কমান্ড ভেঙে সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ তৈরি করা হয়েছে, এটি আসলে তারেক রহমানের হাত পা বেঁধে ফেলেছে। আমরা কি তবে এমন এক বাংলাদেশে বাস করছি যেখানে ভোট দিয়ে সরকার নির্বাচন করা যায়, কিন্তু সে সরকার নিয়ন্ত্রণ করার চাবিকাঠি থাকে সেনাবাহিনীর জেনারেলদের পকেটে? দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো দেশের অর্থনীতির ওপর সামরিক ছায়া। বর্তমান অন্তর্বর্তীকালীন পর্যায় থেকে শুরু করে এই নির্বাচিত সরকারের সময় পর্যন্ত বড় মেগা প্রজেক্ট এবং অবকাঠামো উন্নয়নের তদারকি বারবার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা সড়ক ও জনপথ বিভাগের মতো দক্ষ সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও প্রতিটি লাভজনক খাতের ঠিকাদারিতে সামরিক সংশ্লিষ্টতা বাড়ছে। এটি কেবল কাজের মান উন্নয়নের দোহাই দিয়ে হতে পারে না। যখন একটি দেশের লাভজনক খাতগুলো নির্দিষ্ট কোনো বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়, তখন সেই দেশের রাজনৈতিক সরকার অর্থনৈতিকভাবেই বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। পাকিস্তান ও মিশরের দিকে তাকালে দেখা যায় সেখানে সেনাবাহিনী বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করে, যার ফলে সিভিল সরকার তাদের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশও পাকিস্তান মডেল চালু হয়েছে এবং বাংলাদেশও একই প্রক্রিয়ায় তারেক রহমান একটি পাপেট বা পুতুল সরকারে পরিণত করার চেষ্টা চলছে। যদি বাজেটের বড় অংশ এবং দেশের উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রণ সেনা সদর দপ্তরের হাতে থাকে, তবে তারেক রহমানের জনগণের কাছে দেওয়া তার অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো কিভাবে রক্ষা করবেন, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। এই যে ক্ষমতার এই ভারসাম্যহীনতা, তাকে আমাদের এক ভয়াবহ সার্বভৌমত্বের সংকটে ফেলছে না? জনগণের আস্থা বাড়ার কথা বললেও প্রশাসনিক কাঠামোতে এই সামরিকায়ন গণতন্ত্রের জন্য এক বড় অশনি সংকেত। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ এক নতুন ধাপে পৌঁছালেও সেই ধাপটিকে আসলে অন্ধকারের দিকে। আপনি কি মনে করেন, বাংলাদেশ এখন আসলে নীরব সেনা শাসনের কবলে? তারেক রহমান কি পারবেন এই সামরিক বেষ্টনী থেকে বেরিয়ে এসে প্রকৃত গণশাসন কায়েম করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চাঞ্চল্যকর এই তথ্যগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জনগণের পছন্দসহ শাসন ব্যবস্থা দেশে জারি থাকুক, এটাই আমাদের কাম্য।